বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়ের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে পৃথিবীর কালো, সাদা, হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে, আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। নমস্কার, আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারো একার নয় কবিতার শেষ অংশটুকু দিয়ে আজকের আলোচনা শুরু করব। রাজনীতির বাদশারা, অর্থাৎ রাজনীতি বিজ্ঞানকে প্রভাবিত করে, কবি তার একটা ইঙ্গিত দিয়েছেন। সেই সঙ্গে একথাও জানিয়ে দিয়েছেন, যতদিন গান থাকে, গানের মানুষ থাকে, আর স্বপ্ন থাকে, ততদিন পর্যন্ত মানুষের চলা থেমে যায় না। অর্থাৎ শুভ চেতনা সম্পন্ন মানুষ, বিজ্ঞান চেতনা সম্পন্ন মানুষ যতদিন থাকে, ততদিন পর্যন্ত বিজ্ঞানকে যারা জল্লাদের পোশাক গায়ে চাপিয়ে দেয়, রাজনীতির বাদশারা যারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, তারা শেষ পর্যন্ত জয়ী হয় না। অথচ আমরা বেশিরভাগই এটা বিশ্বাস করি যে বিজ্ঞান সবসময়ই রাজনীতি নিরপেক্ষ। কখনো কোনো রাজনৈতিক ভাবনা বিজ্ঞান চর্চাকে প্রভাবিত করতে পারেনি বলে আমাদের সাধারণের বিশ্বাস। বিজ্ঞান মনস্কতা সবসময় পরিস্থিতি নিরপেক্ষ, এও আমাদের বিশ্বাস। কিন্তু আমরা সত্যি সত্যি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, বিজ্ঞান সত্যিই কতটা রাজনীতি নিরপেক্ষ। বিজ্ঞান মনস্কতা কিভাবে গড়ে ওঠে, বিজ্ঞান মনস্কতা গড়ে ওঠার জন্য কি কি প্রয়োজন। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় শিক্ষক প্রলয় চক্রবর্তী মহাশয়। তার কাছ থেকেই আমরা আজকে আলোচনাটা শুনব। প্রলয়বাবু, আমাদের কথা হচ্ছে যে হাঙ্গেরীয় দার্শনিক গিয়র্গ লুকাচ একবার বলেছিলেন, সংস্কৃতি মূল লক্ষ্য, আর রাজনীতি হলো সেই লক্ষ্য সাধনের উপায় মাত্র। এই উক্তি মানব সমাজে বিজ্ঞান, সংস্কৃতি এবং রাজনীতির পারস্পরিক সম্পর্ক বুঝতে একটি শক্তিশালী দৃষ্টিকোণ প্রদান করে। সংস্কৃতি হলো মানব জীবনে বিস্তৃত ক্যানভাস, যা মানুষের সৃষ্টিশীলতার প্রকাশ, বৈচিত্র্যময় রঙের মিশ্রণ। অন্যদিকে রাজনীতি এই ক্যানভাসে কাঠামো নির্মাণের একটা উপায় মাত্র। সংস্কৃতি মানুষের সৃষ্টির সমষ্টি, যেখানে বিজ্ঞান ও শিল্পকলা একত্রিত হয়ে জীবনের বস্তুগত ও ভাবগত দুই দিককে পূর্ণতা দেয়। বিজ্ঞান মানুষের জীবনযাত্রাকে বদলে দেয়, তার একটা শক্তিশালী মাধ্যমও বটে জীবনযাত্রাকে বদলে দেওয়ার। তবে একে শুধু নিরপেক্ষ চিন্তার সরঞ্জাম হিসেবে দেখলে ভুল হবে। বিজ্ঞান সবসময় রাজনীতি, অর্থনীতি এবং
জটিল আন্তঃসম্পর্ক দ্বারা প্রভাবিত হয়। এখন কথা হচ্ছে, প্রশ্নটা এটা যে একজন ব্যক্তির বিজ্ঞান মনস্কতা বা সায়েন্টিফিক টেম্পার কিভাবে গড়ে ওঠে। হ্যাঁ, একদম বিজ্ঞান মনস্কতার কথা বলতে গেলে মানে ওর সঙ্গেই একটা কথা বলা আছে যে মনস্কতা অর্থাৎ মানসিকতা। মানে দেখা যায় যে একটা ব্যক্তি যা জিনিস নিয়ে জন্মগ্রহণ করলো, যাকে আমরা বলি জেনেটিক মেকআপ, এবং সে যে পরিবেশে আছে, যে খাদ্য খাবারগুলো খাচ্ছে, আরো বিভিন্ন রকম জিনিসগুলো মিলে আমরা বলি এপিজেনেটিক প্রভাব। এরপরে যত সে বড় হয় তার বুদ্ধিবৃত্তির বিকাশ হয়। তাহলে এক কথায় বলতে কি, যে জেনেটিক মেকআপ, এপিজেনেটিক প্রভাব আর তার কগনিটিভ বিকাশ এবং সমাজের ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটের সংমিশ্রণে যেটা বিকশিত হলো, তা হচ্ছে বিজ্ঞান মনস্কতা। তবে এসব প্রাকৃতিক ও সামাজিক উপাদানের সঙ্গে ব্যক্তির নিজস্ব প্রচেষ্টা, কৌতূহল এবং শেখার আগ্রহ গুরুত্বপূর্ণ সমান। আচ্ছা আচ্ছা, তা এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বিজ্ঞান আমাদের সব সমস্যার সমাধান করতে পারবে? বৈজ্ঞানিকরা একটু চিন্তা করলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাক, এই রকম একটা বিশ্বাস সাধারণ জীবনে মোটামুটি ভাবে প্রথিত, সবাই এটা বিশ্বাস করে। এইটা কতটা সঠিক ভাবনা? এই যে ভাবনাটা আমাদের এসেছে, এটা মূলত মানে একটা শ্রেণীর সৃষ্টি করে দেওয়া, মানে আমাদের মাথায় একটা যাকে বলে মস্তিষ্ক প্রক্ষালন করে মাথায় একটা আইডিয়াকে ঢুকিয়ে দেওয়া। এবং এই ভাবনা সম্পূর্ণরূপে ত্রুটিযুক্ত ভাবনা। আর বিজ্ঞান সমস্ত কিছুই আমাদের সমাধান করে দেবে। আচ্ছা, আসলে মানুষের এই চিন্তা ভাবনাকে খুব সুন্দর করে ব্যবহার করে কিছু স্বার্থান্বেষী মানুষ এবং সাম্রাজ্যবাদীদের দল, এবং তারা কিন্তু আমাদের মধ্যে একটা অন্ধ ভক্তি তৈরি করার চেষ্টা করে কি করে না, বিজ্ঞান পুজোর ব্যবস্থা করে দেয়। আচ্ছা, আমরা এটাকে নামতে পারি বিজ্ঞানবাদ বা সায়েন্টিজম। বিজ্ঞানের অবশ্যই দরকার আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো অবস্থাতেই বিজ্ঞানবাদ আমাদের কোনো প্রয়োজনই মেটায় না, বরং বাধা সৃষ্টি করে। আচ্ছা, এখানে একটা কথা বললে মনে হয় খুব ভালো হবে, যে আমরা যেমন বলি যে আদর্শ আর আদর্শবাদ। আমি ধরুন একজন শিক্ষক, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অর্থের বিনিময়ে টিউশন আমি করব না, এটা আমার ব্যক্তিগত আদর্শ। কিন্তু আদর্শবাদ কিন্তু আলাদা। আদর্শবাদ একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, আমরা বলি এটা করতে হবে, এটা করা উচিত নয়, সদা সত্য কথা বলিবে, মানে একটা বেরিয়ার তৈরি করে দেওয়া হচ্ছে, মানে একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, যেটা হয়তো ভালো কিন্তু মানুষ করতে পারে নাও করতে পারে। এটা আসলে একটা সমাজের উপরে চাপিয়ে দেওয়া একটা নীতি বা একটা পদ্ধতি। ঠিক তেমনি বিজ্ঞান দরকার, কিন্তু বিজ্ঞানবাদ আমাদের বরং সমস্যা তৈরি করে, আমাদের প্রগতির পথ বন্ধ করে দেয়। আজকের দিনে আপনি দেখুন যে মানে আমরা যারা ভারতবাসী, আমরা হাড়ে হাড়েই টের পেয়ে গেছি যে বিজ্ঞানবাদ কিভাবে আমাদের ক্ষতি সাধন করছে। যেমন ধরুন আধুনিক চিকিৎসা ব্যবস্থা ভারতবর্ষে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, দরকারও আছে, কিন্তু কি হচ্ছে যে কর্পোরেট হসপিটাল এবং ওষুধ কোম্পানিগুলো বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তির প্রতি জনগণকে অন্ধভাবে বিশ্বাস করতে উৎসাহিত করে এবং সেখান থেকে ব্যবসায়িক মুনাফা অর্জনের চেষ্টা করে। কর্পোরেট হসপিটালগুলো বিজ্ঞানের নাম করে প্রায়ই রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা এবং অস্ত্রোপচারের জন্য চাপ দেয়। এর ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে নিঃস্ব হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ভাবনা আমাদের দেশের মানুষের মধ্যে তো প্রায়ই দেখি, সে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ, এই ভাবনাটা এত শক্ত হলো কি করে? দেখুন, এই যে ভাবনা শক্ত হলো, এর পেছনে একটা বিরাট কারণ আছে। আসলে আমাদের ভারতবর্ষে অধিকাংশ বিজ্ঞানী যতটা না বৈজ্ঞানিক দর্শনের তাদের যত্ন, তার চেয়ে বরং তারা বেশি ভক্তি দেখায় বেদান্ত দর্শনে।
যেটা আমরা খুব রিসেন্টও দেখেছি, হ্যাঁ, যে ইসরোর যে আমাদের চন্দ্রযান গেল, পুজো টুজো হ্যান ত্যান বিভিন্ন বিষয় হলো। তো আমাদের মতো আধা উপনিবেশিক এবং আধা সামন্তবাদী দেশে হুম, বিজ্ঞান এসেছে মূলত হুম, আধুনিক সাম্রাজ্যবাদীদের স্বার্থে। আচ্ছা, এর ফল যা হওয়ার তাই হয়েছে। আচ্ছা, এই কারণে আমাদের অধিকাংশ বৈজ্ঞানিকরা হুম, বৈজ্ঞানিক অনুশীলন বা প্র্যাকটিসের পিছনকার প্রকৃত বৈজ্ঞানিক দর্শন নিয়ে আলোচনা করতে একেবারেই অনিচ্ছুক। ও। তা এখন প্রশ্ন হচ্ছে, বিজ্ঞান মনস্কতা বিকাশের সবচেয়ে বড় বাধা কোনটা? কিভাবে এই অন্ধ গোঁড়ামি বা বিজ্ঞান পূজার সঙ্গে সংঘর্ষে আসে? হ্যাঁ, এবারে যে কথাটা আছে যে বিজ্ঞান মনস্কতা বিকাশের পথে সবচেয়ে বড় বাধা কোনটা, এখানে মূলত দুটো বিষয়। হুম, এক হচ্ছে অন্ধবিশ্বাস বা প্রচলিত গোঁড়ামি, হুম, হুম, যা যুক্তি প্রমাণে ধার ধারে না হুম, এবং তার উপরে নির্ভরও করে না। হুম, তার কুসংস্কার তাকে আমরা বলি। হুম, তাহলে কুসংস্কার সংস্কার বা আবেগের ভিত্তিতে গড়ে ওঠে হুম, এই যে জিনিসটা। হুম, আর এই বাধাগুলো হতে পারে ব্যক্তিগত, সামাজিক বা সাংস্কৃতিক। হতে পারে। যেমন ধরুন, যদি অন্ধগ্রহণের কথা আমি বলি, হুম, এটা একটা এমন বিশ্বাস বা ধ্যান ধারণার পরীক্ষা হুম। যা যুক্তি ছাড়াই মেনে নেওয়া হয়। প্রায় আমরা মেনে নিই যারা অন্ধবিশ্বাস। যুক্তি ছাড়াই মেনে নেওয়া হয়। এটি ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক বিশ্বাসের মাধ্যমে হতে পারে। হুম, গোঁড়ামি মানুষকে নতুন তথ্য নতুন যে তথ্য বা চিন্তা এগুলো করতে কিন্তু বাধা দেয়। হুম, অন্যদিকে ভাবুন যে বিজ্ঞান পুজো, বিজ্ঞান পুজো তখনই হয় যখন বিজ্ঞানকেই একমাত্র সত্য জ্ঞান হিসেবে আমরা গ্রহণ করি। আচ্ছা, অর্থাৎ আমরা এটা 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 বুঝি না যে শুধু বিজ্ঞান দিয়ে হয় না, আমাদের সংস্কৃতি দরকার, সমাজ মনস্কতা দরকার, আরো বিভিন্ন বিষয় দরকার একটা সমাজে একটা মানুষকে সুস্থভাবে একটা বিজ্ঞানকে বাঁচতে গেলে। হুম, এখন এই যে বিজ্ঞান মানে এই যে আমি বলছি যে বিজ্ঞান পুজো, হয়তো অনেকে ভাববেন যে এটা হচ্ছে একটা বিজ্ঞান মনস্কতার একটা হুম, পরিচয়, অংশ। কিন্তু না, হুম, এটা একটা ছদ্ম বিজ্ঞান আমরা বলতে পারি। এটা সবসময়ই পরীক্ষা পর্যবেক্ষণের বদলে অন্ধভাবে বিজ্ঞানকে গ্রহণ করতেই শেখায়। আচ্ছা, তার আর যে সমস্যাগুলো এখানেই তৈরি হয়, ধরুন হুম, একটা গ্রামে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। হুম, তো সেখানে কি হবে, যারা গ্রামের মানুষ হুম, তারা সাধারণত প্রথমেই যেটা করে, যেটা আমাদের করোনার সময় হয়েছিল, হ্যাঁ, ঘন্টা বাজানো, হুম, করতাল বাজানো, হুম। গো গো করোনা গো। ঠিক তেমনি ধরুন আপনি ডেঙ্গুর প্রতিরোধের জন্য তারা ভাবে যে পুজো বা যাগযজ্ঞ করলেই মনে হয় ডেঙ্গু চলে যাবে। হুম, এটা গোঁড়ামির ফল। তারা কিন্তু মশার উৎপত্তি বন্ধ করার বিজ্ঞানসম্মত পদক্ষেপ, হুম, হুম, যেমন ধরুন পরিচ্ছন্নতা বজায় রাখা, মশারি ব্যবহার, এগুলোকে খুব একটা তারা গুরুত্ব তখন দেবে না। অন্যদিকে আপনি বলেন বিজ্ঞান পুজো, যারা বিজ্ঞানের পূজারী তারা বিজ্ঞানের প্রতি এতটাই অন্ধবিশ্বাসী হুম, যে তারা ভাবে যে বিজ্ঞানী এর সমস্যার সমাধান করবে। যেমন তারা কি বলে যে কীটনাশক যদি আমি ছিটিয়ে দিই তাহলে ব্যাস সমস্যার সমাধান হয়ে গেল, কিন্তু তা তো হয় না। যেটা আমাদের করোনার সময় আমরা খুব ভালো মানে হাড়ে হাড়ে টের পেয়েছি। হুম। তাহলে কি দরকার না, আমাদের যে সাংস্কৃতিক পরিস্থিতি, আমাদের মানুষের যে মানসিক উদ্বেগ, হুম। তাকে যদি আমরা বিবেচনায় না আনি তাহলে সমাজে বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে হুম। আমরা কি বলবো পিছিয়ে পড়ব। এটা কখনো ভালোভাবে সম্ভব হবে না। এবার পর প্রশ্ন যেটা আমাদের, যান্ত্রিক বস্তুবাদ থেকে দান্ত্রিক বস্তুবাদে উত্তরণ কিভাবে বিজ্ঞানকে মানবতার বৃহত্তর স্বার্থে কাজে লাগিয়েছে? আপনার প্রশ্নের মধ্যে তিনটে যদি আমি শব্দ বেছে নিই, যে যান্ত্রিক বস্তুবাদ, দান্ত্রিক বস্তুবাদ, মানবতাবাদ। এখন যান্ত্রিক যেটা বস্তুবাদ সেটা একদম আমাদের চারবাকের সময় থেকে শুরু হয়েছিল, মানে যাকে বলি আমরা আদি বস্তুবাদ। তো চারবাক থেকে শুরু করে আপনার গ্রিসের থ্যালেস, ডেমোক্রিটাস, এপিকিউরাস, ইভেন আমাদের ভারতবর্ষের কোনা, এনারা সবাই কিন্তু একটা মানে আমাদের যে রিয়ালিটি, বাস্তবতা, তাকে একটা সরল রেখায় ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কেউ বলছেন যে জল থেকেই আমাদের জীবনের সৃষ্টি, কেউ বলছেন না জল নয়, জল আছে, মাটি আছে, বায়ু আছে, আবার কেউ বলছেন না পরমাণু, যেটা আমাদের কণা ভারতবর্ষ। তবে এই যে প্রক্রিয়া মানে যে যে কথাগুলো ওনারা বললেন সেটা একটা প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন, তাদের মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে যে সংঘাত,
যাকে আমরা বলি যে সিনথেসিস যখন হবে তার আগে আসবে আপনার থিসিস এবং অ্যান্টিথিসিস। ঠিক তেমনি সম্পর্ক এবং সংঘাতের ভূমিকা তারা কিন্তু বোঝাতে ব্যর্থ হয়েছেন মানে এই নয় তারা একদম সমস্ত কিছু ভুলভাল করে গেছেন, তা অবশ্যই নয়। অন্যদিকে আপনি যেমন দান্তিক বস্তুবাদ, এখানে কি হলো, মার্কস এবং এঙ্গেলস তাদের দার্শনিক চিন্তায় যে দান্তিক বস্তুবাদ, ওনারা বললেন যে প্রকৃতি হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, যেখানে বিরোধ থাকবে, সংঘাত থাকবে এবং একটা পরিবর্তন থাকবে, যে পরিবর্তনটা অবধারিত এবং সেটা সবসময়, মানে আমরা বলা হচ্ছে যে প্রকৃতি সবসময় পরিবর্তনশীল এবং সমাজে পরিবর্তনশীল। এটা কিন্তু কেবল তত্ত্ব নয়, অনেকে বলেন যে এটা কেবল তত্ত্ব, এটা কেবল তত্ত্ব নয়, বরং বাস্তবতার সাথে বিজ্ঞানের কার্যকারিতার এবং সমাজের প্রয়োজনকে যুক্ত করে এই দান্তিক বস্তুবাদ। একটা উদাহরণ দেওয়া যাক, ধরুন আপনি যখন দেখবেন যে নিউটন, তিনি তার যান্ত্রিক মডেল, যেখানে আমরা গতিবিদ্যা পাই, তার 3টে সূত্র পাই, তো যান্ত্রিক মডেলে মহাবিশ্বের কার্যক্রম ব্যাখ্যার মধ্যেই কিন্তু তিনি সীমাবদ্ধ আছে। এইবারে ভাবুন যে আইনস্টাইন চলে এলো তার রিলেটিভিটির ল, আপেক্ষিকতা, সেখানে তিনি কি বলছেন যে সময় এবং স্থান, মানে স্থান এবং কাল, টাইম অ্যান্ড স্পেস, তিনি টাইম এবং স্পেসের যে কার্ভেচারকে বোঝাচ্ছেন যে কিভাবে ঘটনাগুলো ঘটছে। এই যে দুটোর মধ্যে যে সম্পর্ক, একেই বলা হচ্ছে দান্তিকতা, এবং এটাই কিন্তু আমাদের সময় এবং স্থানের মধ্যে যে সম্পর্কের যে একটা গতিশীলতাকে তুলে ধরছে। আচ্ছা আচ্ছা। এবারে ভাবুন যে যদি মানবিকতা বলি, এটাও তো একটা আমাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, যে আমরা কিভাবে এগোবো দেশে, হ্যাঁ, কিভাবে মানুষকে মানুষ হিসেবে দেখবো, একজন কালো মানুষও মানুষ, একজন হিন্দুও মানুষ, একজন মুসলিমও মানুষ, সাদা মানুষও মানুষ। তাহলে একজন মানুষকে যদি আমরা মর্যাদা না দিই, তাহলে সেটা মানুষের শুধু অপমান নয়, মানবিকতার অপমান। তো এই কনসেপ্ট কিভাবে এর সঙ্গে মেলাচ্ছে? দান্তিক বস্তুবাদ বিজ্ঞানকে শুধুমাত্র প্রাকৃতিক ঘটনাগুলোর ব্যাখ্যার বাইরে নিয়ে গিয়ে সমাজের প্রয়োগযোগ্য শক্তি হিসেবে উপস্থাপন করেছে। এটি কেবল মানুষের কল্যাণে এবং সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের ব্যবহারে পথ দেখিয়েছে। তবে দান্তিক বস্তুবাদ শিখিয়েছে যে বিজ্ঞান কোনো নিরপেক্ষ বিষয় না, এটি যে ব্যবস্থায় প্রয়োগ করা হয় তার চরিত্র অনুযায়ী এর ফলাফল নির্ধারিত হয়। যেমন ধরুন বিদ্যুৎ বা ইন্টারনেট, এটা আমাদের আবিষ্কার হয়েছে, আমাদের জীবনকে সহজ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি একটু দান্তিকতার খাতিরে দেখেন, দেখে যে পুঁজিবাদী ব্যবস্থায় এগুলো কিন্তু একটা মুনাফা অর্জনের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। একটা উদাহরণ আর একটু দিই আমি। 1924 সালে ইউরোপে একটা নিয়ম তৈরি হয়, মানে একটা আইন বলা যায়, মানে কি আইন, মানে একটা অলিখিত আইন কোম্পানির মধ্যে, যে সমস্ত লাইট বাল্ব গুলো আছে যেগুলো চলে 2500 ঘন্টা, তাকে তারা লাইফ যে এক্সপেক্টেন্সি তুমি কমিয়ে দাও 1000 ঘন্টা, তাহলে বেশি বিক্রি হবে। তাহলে এই যে আমরা একটা বিজ্ঞানের যে আবিষ্কার, যেটা হয়তো আমরা মানুষের আরো ভালো করতে পারতাম, আরো সাশ্রয়ী করতে পারতাম, সেখানে কিন্তু মানুষকে আমরা কি করলাম, যে তাদের যে মানে কেনার ক্যাপাসিটিকে কাজে লাগিয়ে কিছু মুনাফা আমরা অর্জন, মানে যা পুঁজিবাদীরা তারা অর্জন করলো। অনেকেই বলেন পুঁজিবাদীরা যদি উৎপাদন ব্যবস্থায় বিনিয়োগ এবং রক্ষণাবেক্ষণ না করত, তাহলে মানুষের এত মঙ্গল হতো না। আমরা উদাহরণ দিয়েই বলি না যে ইংরেজরা এদেশে তো রেলপথ চালু করেছে, রেলপথ না চালু করলে কি এত উন্নতি হতো? আসলে এই কথাটা একটা বলার আগে আমার একজন বন্ধুর কথা মনে পড়ছে। আমাদের কাকদ্বীপে মানে একটা ট্রলার তৈরি করতে বিরাট খরচা, হ্যাঁ, লক্ষাধিক টাকা খরচা। সে প্রায় দাবি করতো, সে অনেক মানুষকে প্রায় দাবি করতো যে আমি আসলে আমার জন্য করছি না, আমি মানুষের চাকরি, মানে মানুষের কাজ, মানুষের চাকরি দিচ্ছি। আসলে এইগুলো হচ্ছে একটা ভণ্ডামি। আসলে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্যই তো মুনাফা অর্জন। তারা কখনোই সাধারণ মানুষের মঙ্গল বা পরিবেশের স্থায়িত্বের কথা মাথায় রাখে না। পুঁজিবাদী মডেল আমরা কি দেখেছি, যে ভবিষ্যতের ক্ষতি, কারণ প্রাকৃতিক সম্পদ অবাধে ব্যবহার করার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই যে অবক্ষয়, যে পরিবেশের অবক্ষয় মানুষের জন্য অযোগ্য করে তুলছে পরিবেশকে, শুধু আমাদের নয়, আমাদের যারা নেক্সট জেনারেশন,
তাদের ক্ষেত্রেও পরিবেশটা থাকবে কিনা, পৃথিবীটা বাঁচবে মানে পৃথিবীটা টিকবে কিনা, একটা বিরাট প্রশ্নচিহ্নের মাঝে চলে এসেছে। তাই এই পদ্ধতি দীর্ঘমেয়াদী দিক থেকে মারাত্মক ক্ষতিকর, যা হয়তো আমরা বুঝেও বুঝতে চাই না। তাই যে কথাটা বলতেই হয় তা হলো, পুঁজি যেভাবে শ্রমিকের ঘামের ফসলকে নিজেদের ঘরে তোলে, তেমনি বিজ্ঞানীর মেধা ও আবিষ্কারকেও অবাধে দখল আন। এইভাবেই নির্মম পথে গড়ে ওঠে তাদের আধিপত্য ও মুনাফার পাহাড়। এই পুঁজিবাদ কেবল মানব কল্যাণকে নয়, পরিবেশের ভারসাম্যকেও অবহেলা করে। দীর্ঘমেয়াদে এই পদ্ধতি পরিবেশ জন্য খুবই মারাত্মক, সে তো বললামই। তাই একদিকে যেমন আমাদের পুঁজিবাদী ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা উচিত, তেমনি অন্যদিকে পরিবেশ বান্ধব ও মানবিক অর্থনৈতিক মডেলের দিকে মনোযোগ দিতে আমাদের হবেই, যা আজকের দিনে অত্যন্ত জরুরি। তো এখন আমাদের প্রশ্ন যেটা, যে বিজ্ঞানকে পুঁজিবাদীর শোষণ থেকে, জাঁতাকল থেকে বা ফাঁদ থেকে মুক্ত করতে কি ধরনের নীতি বা কাঠামো প্রয়োজন? দেখুন, আসলে এই নীতি তো ঠিক করবেন যারা রাজনীতি করছেন, যারা আমাদের এমপি এমএলএ হয়েছেন, তারাই তো ঠিক করবেন। এখন দেখি আমরা যে পুঁজিবাদীরা তাদের বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিজ্ঞানের ক্ষমতা নিয়ে অতিরঞ্জিত একটা বিশ্বাস তৈরি করে, যাকে আমরা আগেই বললাম যে বিজ্ঞানবাদ বা সায়েন্টিজম, যা আমাদের উপকারের চেয়ে বরং অনেক ক্ষতিকর। এবং তারা কিন্তু ওই যে ক্ষতিটা করছে, মানে সায়েন্টিজমের প্রচার এবং প্রসারের চেষ্টার কোনো তারা ত্রুটি রাখে না। এটি বিজ্ঞানকে এক ধরনের পূজার বস্তুতে পরিণত করে, যা প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। আর বিজ্ঞানকে পুঁজির নিয়ন্ত্রণ দিয়ে দিলে তো প্রগতির বদলে শোষণের হাতিয়ার হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা সবাই জানি রাজনীতির বাদশারাই তো সব ঠিক করে পয়সা দিয়ে তাকে কিনে নেয়। বিজ্ঞান তখন ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়। তো বিজ্ঞান পূজা কিভাবে সমাজে রাজনৈতিক শোষণের হাতিয়ার হয়ে উঠেছে? অনেকক্ষণ ধরে আপনি বিজ্ঞান পূজা বিষয়টা বলছেন, এখন সেটা কিভাবে শোষণ করছে? আসলে বিজ্ঞান এবং সমাজের সম্পর্ক এটা তো একটা বিরাট মানে অপরিহার্য বিষয় এবং একটা বিরাট জটিল বিষয়। দেখুন, আমাদের দেশে বিজ্ঞানের উন্নয়নে বিজ্ঞানীদের ভূমিকার চেয়ে আমরা কি দেখি যে রাজনীতিবিদদের সিদ্ধান্তই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানে আমাদের বিজ্ঞানে কি উন্নতি হবে সেই ভাবনা বিজ্ঞানীদের চেয়ে দেখি আমাদের রাজনীতিবিদদের বেশি এখন এসে যাচ্ছে। গরুর দুধে সোনা আছে কিনা বা গোবরে করোনা সারে কিনা, এই নিয়ে আমাদের গবেষণা হতে পারে, বিরাট গবেষণা হয়েছে, এবং সেটা ঠিক করছে কিন্তু কিছু রাজনীতিবিদরাই। কিন্তু যারা স্বার্থে এর ফলে কি হচ্ছে, বিজ্ঞান জনগণের প্রকৃত প্রয়োজন পূরণ না করে রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। এটা আমরা অহরহ দেখতে পাচ্ছি। আপনি দেখুন যে আজকের যে উন্নত প্রযুক্তি, যাকে আমরা বলি নজরদারি প্রযুক্তি, সেখানে আমাদের ফেস রেকগনিশন, এই মোবাইলেই আমরা দেখতে পাই ফেস রেকগনিশন। এটা তো অবশ্যই জনগণের নিরাপত্তার জন্য খুব প্রয়োজন। আমার ফোনটা আমি ফেস রেকগনিশন করে ওপেন করব লক, কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো আমাকে বলা হলো এবং আমি খুব সন্তুষ্ট হলাম, সত্যি কি তাই? এই জনগণের নিরাপত্তার নামে ব্যবহৃত হলেও এটা কিন্তু একটা রাজনৈতিক নিয়ন্ত্রণ ও শোষণকে সহজ করে দিচ্ছে। শুধু তাই নয়, অ্যাপ্লাইড সায়েন্স বা ফলিত বিজ্ঞান সরাসরি উৎপাদনের সঙ্গে যুক্ত থাকার কারণে পুঁজিবাদীরা এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন এবং সমাজ বিজ্ঞানকে প্রান্তিক করে রাখেন। এই নিয়ে আমরা নেক্সাসে আলোচনা করেছি যে কিভাবে কাজগুলো হয়। এটা সহজভাবে বুঝতে গেলে আমাদের দেশে যে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব, সেই সম্পর্কে দু একটা কথা বলতে হবে। যেমন ধরুন, আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, এইবারে শেষ হওয়ার পরে আমরা কি দেখলাম, সোভিয়েত ইউনিয়ন সে খুব ফুলে ফেঁপে উঠছে এবং এশিয়ার বিভিন্ন দেশ তারা কিন্তু আস্তে আস্তে করে সোভিয়েতপন্থী হয়ে উঠছে। অবশ্যই। এখন আমেরিকা এবং ইংল্যান্ড কি দেখলো, যে যারা ইতালি ফ্রান্স এরা হেরে গেছে, এরা ধুঁকছে, এদেরকে অক্সিজেন দাও। প্লাস ওদের দেশে যে সমস্ত শ্রমিক তারা কাজ পাচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে, তারা বিপ্লব করছে,
উল্টো দিকে আপনি যে এশিয়ায় এশিয়ায় জনসংখ্যা হু হু করে বাড়ছে, মানুষ খাদ্য পাচ্ছে না, তাহলে মানুষকে খাদ্য দাও। এইবারে এখানে চলে এলেন একটা বড় কোম্পানি রকফেলার। এই রকফেলার এসে কি করলেন, নরম্যান বোরলাগের নাম আপনি শুনেছেন, সেই নরম্যান বোরলাগকে বললেন যে আপনি এক কাজ করুন, মেক্সিকোয় যে মরু অঞ্চল আছে, তাহলে মেক্সিকো বাছা হলো কেন না, মেক্সিকোয় তখন যিনি মন্ত্রী ছিলেন তিনি কি করছেন না, সমস্ত কিছু রাষ্ট্রায়ত্তকরণ করছেন। এটা তো ওনাদের ক্ষেত্রে খুবই অসুবিধাজনক, এবং তাকে সেখান থেকে পদত্যাগ করতে হলো বিভিন্ন চাপে। তো এবারে বললো যে ওখানকার মানুষ যে ক্ষোভে ফুঁসছে, তাহলে ক্ষোভ সামলাতে হবে, তার প্রধান কারণ কি না খাদ্য। অতএব মেক্সিকোর মরু অঞ্চলে গম, মরিচা প্রতিরোধী গম, মানে আমরা বলি পাক্সিনিয়া গ্রামিনিস্টিস বলে ছত্রাক, তাকে কি করে প্রতিরোধ করা যায় তুমি বের করো, গবেষণা করো। তো নরম্যান বোরলাগ বের করলেন, এবং শুধু তাই নয়, উচ্চ ফলনশীল গম এবং ধান কি করে করা যায়, তো উনি ওটা করলেন সম্ভবত 1951 দিকে, এবং 1972 দিকে উনি নোবেল পেলেন। সেই যে 1972 দিকে উনি নোবেল পেলেন, ওই যে সিস্টেমটা আমাদের ভারতবর্ষে ঢোকাতে হবে, কেন ভারতবর্ষ আস্তে আস্তে করে বামপন্থীদের প্রভাব বাড়ছে, তেভাগা আন্দোলন, নকশালবাড়ি আন্দোলন, হ্যাঁ, আমাদের এখানে খাদ্য আন্দোলন পশ্চিমবঙ্গে, অর্থাৎ খাদ্যের জন্য মানুষ যে আন্দোলন করছে আস্তে আস্তে করে, কিন্তু মানুষের ওই পুঁজিবাদের প্রতি একটা ঘৃণা তৈরি হচ্ছে, অতএব মানুষের খাদ্য দিতে হবে। ঠিক এই সময়ে কি চলে এলো, আমাদের যাকে আমরা স্বামীনাথন বলি যে সবুজ বিপ্লবের জনক, কিন্তু অ্যাকচুয়ালি সবুজ বিপ্লবের জনক উনি নন। যদি ভারতবর্ষের কথা বলা হয় তো অন্য কথা, কিন্তু সবুজ বিপ্লব কিন্তু এসেছে নরম্যান বোরলাগের হাত ধরে। তো উনি কি করলেন যে নরম্যান বোরলাগ এবং রকফেলার এরা কি করলো, ভারতবর্ষে স্বামীনাথনের হাত ধরে ভারতবর্ষে ঢুকলো। ওরা মূলত জোয়ার বাজরা রাগি, এবং আমাদের যে ওদের যে গম এবং ধানটা হয়েছে যেটা উচ্চ ফলনশীল, সেটা ভারতবর্ষে পাঠানোর চেষ্টা করলো, ভারতবর্ষে মাটিতে রোপণ করার চেষ্টা করলো। তো এই যে গম, এটাকে কি করলো আমাদের স্বামীনাথন, উনি কি করলেন যে একটা এক্স রে পাঠালেন ওর উপরে, ওটাকে একটু মিউটেট করলেন, করে উনি দাবি করলেন যে এর মধ্যে প্রচুর লাইসিন আছে, মানে একটা অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিডটা কিনা দুধে আছে এবং আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের নার্ভের ডেভেলপমেন্টে সাহায্য করে। তো উনি দাবি করলেন, কিন্তু এই দাবি ধোকে টিকলো না। এর পরবর্তী পর্যায়ে বিভিন্ন বিজ্ঞানী আমাদের ভারতবর্ষে তারা এটার বিরোধিতা করেছেন। ইলাস্ট্রেটেড উইকলি বলে একটি পত্রিকা, উনি যে এটা করেছেন তার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন, কিন্তু তার আগে উনি সবুজ বিপ্লবের জনক হিসেবে মোটামুটি খ্যাতি পেয়েছেন, ম্যাগসাইসাই পুরস্কারও পেয়ে গেছে। তো এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে আমরা কি দেখলাম, যে ভারতবর্ষে সবুজ বিপ্লব হলো, ভারতবর্ষে খাদ্যের সমস্যা মিটলো, সাময়িকভাবে মিটলো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যে মানে ফলন প্রচুর বেড়েছিল। তবে এই যে ঘটনাগুলো হলো, ভারতবর্ষে একদিকে যেমন পুঁজি ঢুকলো, তেমনি আরেকদিকে যে সোভিয়েত পন্থী যারা হয়ে উঠছিল তাদেরকে গলা টিপে ধরলো, আস্তে আস্তে করে পুঁজিবাদ ঢুকলো, মানে মার্কিনী সাম্রাজ্যবাদ, তার সঙ্গে সঙ্গে পুঁজি, এই দুটো একসঙ্গে ঢুকলো। আমরা কি দেখলাম, যে এই যে সবুজ বিপ্লব হলো আমাদের ভারতবর্ষে, সাময়িকভাবে বললাম যে খাদ্যের সমস্যার সমাধান করলো বটে, কিন্তু এর মূল উদ্দেশ্য হচ্ছে পুঁজিবাদী শিল্পপতিদের স্বার্থ রক্ষা। কেন? আপনি দেখবেন যে যখন এখানে আমাদের চাষটা হচ্ছে, চাষের জন্য তিনটে জিনিস গুরুত্বপূর্ণ, এক হচ্ছে সার, দুই হচ্ছে কীটনাশক, তিন হচ্ছে প্রচুর জলসেচ। এখন সার এবং কীটনাশক এই দুটো কিন্তু তৈরি হবে কারখানা। তাহলে ইংল্যান্ড বা আমেরিকার যে কারখানাগুলো আছে তারা যদি তৈরি করে প্রচুর ভাবে, তাহলে সেখানে তো শ্রমিকের কাজ হয়ে যাচ্ছে, তাহলে শ্রমিককে ওদিকে থামানো গেল। এদিকে আপনার যারা খাদ্য পাচ্ছিল না ভারতবর্ষে, যারা খাদ্য পেল, সবই হল, কাজ পাক না পাক খাদ্য পেল। এদিকে আমাদের যে কৃষি জমির যে একটা বাস্তুতন্ত্র, সেটাও নষ্ট হলো। যে কৃষি জমিতে আগে ফসল ফেরালেই চাষ হতো, সেটা 3 বার চাষ হচ্ছে বটে, কিন্তু তার যে চরিত্রটা, উর্বরতা কমে যাচ্ছে, বদলে গেল, এবং রাসায়নিক সার, মাটির বাস্তুতন্ত্রটাও নষ্ট হয়ে গেল। তাহলে এই প্রক্রিয়াটা পুরোপুরি নিয়ন্ত্রিত ছিল পুঁজিবাদী কর্পোরেশন এবং সরকারের নীতিমালার মাধ্যমে।
অন্যদিকে আপনি ভাবুন যারা সমাজবিজ্ঞান, হুম, সমাজবিজ্ঞানীরা বারবার এই উদ্যোগের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে সতর্ক করেছিলেন, মানে কিছু কিছু সমাজবিজ্ঞানী। উদাহরণস্বরূপ ছোট কৃষকের দারিদ্র্য বৃদ্ধি, পরিবেশ দূষণ, সামাজিক বৈষম্য বৃদ্ধি। হুম, তবে তাদের এই দৃষ্টিভঙ্গি অনেকাংশে উপেক্ষিত হয়েছিল। হুম, এটা সমাজ বিজ্ঞানকে প্রান্তিক করে রাখা এবং ফলিত বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করার একটা উজ্জ্বল উদাহরণ। আপনি কিন্তু আমাদের যে সুতাহিত বিজ্ঞান, যে ন্যাচারাল সায়েন্স হুম, আর সমাজ বিজ্ঞান, এ দুটো কিন্তু পুরো ভিন্ন জিনিস। হুম, তো এই সমাজ বিজ্ঞানকে প্রান্তিক করে রাখবে, কারণ সমাজ বিজ্ঞান যদি উন্নত হয়ে যায় তাহলে কিন্তু মানুষ বুঝতে পেরে যাবে যে কি সমস্যাগুলো। আসলে যেগুলো বিজ্ঞানীদের মেধা থেকে উৎপন্ন হয় হুম, হুম, তা শাসক শ্রেণীর শোষণ ও দমন পীড়নের হাতিয়ার হয়ে ওঠে। আপনি ভাবুন ওপেনহাইমারের কথা। হুম, তিনি তার নিজের সৃষ্টি যে ধ্বংসাত্মক ব্যবহার, হুম, তারপরে তিনি কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হ্যাঁ, তাই একটা কথা বলাই যায় যে ওকে, বিজ্ঞানীদের এই ওপেনহাইমার সিনড্রোম কাটিয়ে উঠতেই হবে, হ্যাঁ। না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে বিজ্ঞানের সঙ্গে সমাজকে মেলাতে চাইছেন। আমাদের চেনা বিজ্ঞানের বাইরে কি সমাজবিজ্ঞানের অবস্থান? বিজ্ঞানের সঙ্গে রাজনীতির কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। যদি ভাবুন আপনি, জ্যোতির্বিদ্যা যদি আদি বিজ্ঞান হয়, হুম, তাহলে আধুনিক যে বিজ্ঞানগুলো আছে তাকে আমরা বলবো সমাজ বিজ্ঞানই হচ্ছে আধুনিক সমাজ বিজ্ঞান। হুম, এবারে মার্কস এঙ্গেলের কথা শুধু বললে হবে না, এর পরবর্তী পর্যায়ে আরো বিভিন্ন দার্শনিক এসেছেন। তারা এটাকে আরো ডেভেলপ করেছেন। হুম, মানব সভ্যতায় যে উৎপাদনী শক্তির বিকাশ হুম, যদি একটা স্তর পর্যন্ত না হতো, হুম, যদি উৎপাদন সংগঠন এবং উৎপাদন সম্পর্ক গুরুত্বপূর্ণ না হতো, হুম, তাহলে কিন্তু হুম, আমাদের নিজেদেরকে অনুসন্ধানের যোগ্য বলে আমরা এখনো বিবেচনা করতে পারতাম না। হুম, যে আমরা কি, আমাদের কি করা উচিত, আমরা কেন, আমাদের কেন এই পরিস্থিতি। হুম, এর ফলেই সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, মনস্তত্ত্ব, শিল্প মনস্তত্ত্ব, ন্যায়শাস্ত্র, রাজনৈতিক অর্থশাস্ত্র, সমাজশাস্ত্র, এই শাস্ত্রগুলো কিন্তু সীমান্ত শাস্ত্র হিসেবেই গড়ে উঠেছে। হুম, বিভিন্ন শাস্ত্রের সীমান্তে এগুলো গড়ে ওঠার ফলে এই শাস্ত্রগুলোর চর্চা যেমন বৈজ্ঞানিকদের কাছে, হুম, তেমনি সাধারণ মানুষদের কাছেও কিন্তু বিপজ্জনক হয়ে উঠেছে। আচ্ছা, শাসক শ্রেণীর রক্তচক্ষু ও নিয়ন্ত্রণ হুম, এই শাস্ত্রগুলোর উপরে বারবারই পড়েছে। অবশ্য যতটা এই বিষয়গুলোর উপরে পড়েছে ততটা হয়তো ন্যাচারাল সায়েন্স এর উপরে, এই যে তত্ত্বগত অংশ আর কি ন্যাচারাল সায়েন্সের, হুম, তার উপরে হয়তো পড়েনি, হয়তো পড়বেও না। হুম, অবশ্য বিজ্ঞানীদের জন্য অ্যাপ্লাইড ন্যাচারাল সায়েন্সের গুলোতে বেশি বিপদ আছে, হুম, কারণ অ্যাপ্লাইড ন্যাচারাল সায়েন্স আজ উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত, হুম, যা এখন পুরোপুরি পুঁজিবাদের নিয়ন্ত্রণ। হুম, তাই মুনাফালোভীর দল তার স্বার্থে ফলিত বিজ্ঞানকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে, এটাই স্বাভাবিক। হুম, তাই বিজ্ঞানের অগ্রগতি করতে চাইলে হ্যাঁ, শোষিত জনগণের স্বার্থে বিজ্ঞানীদের বিভিন্ন শাস্ত্রের জ্ঞান থাকা অতি আবশ্যক, হ্যাঁ, দরকার। তাদের চিন্তা এবং কাজ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে পারে না। হুম, তাই দেখা যায় যে প্রকৃত বিজ্ঞান সবসময় অনুষ্ঠান বিরোধী হয়। হ্যাঁ। তো মোট কথা বিজ্ঞানীদের একটা সমাজ চেতনা থাকা দরকার এবং ঐতিহ্য বোধ হুম এগুলো সব থাকতেই হচ্ছে। থাকতেই হবে। বিজ্ঞান এবং রাজনীতি যদি একে অপরের পরিপূরক হয় হুম তবে বিজ্ঞানীরা কিভাবে তাদের কাজে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, হুম এইটাই হচ্ছে প্রশ্ন। এখন এই যে আমি এখনই বললাম যে যেটা প্রকৃত বিজ্ঞান সেটা কিন্তু সবসময় প্রতিষ্ঠান বিরোধী হয়। হুম, তো এই শুধু প্রতিষ্ঠানের বিরোধী হয় না, সে প্রতিষ্ঠানের কাঠামোর বিরুদ্ধে প্রশ্ন তোলে। বিজ্ঞান, রাজনীতি এবং সমাজের এই আন্তঃসম্পর্ককে বোঝা হুম, এবং কাজে লাগানো হুম, এই সময়ে অত্যন্ত জরুরি বিষয়। শোষিত মানুষের মুক্তি হুম, এবং পরিবেশের টেকসই উন্নয়নের জন্য হুম, বিজ্ঞানকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত। হুম, তবে বিজ্ঞানকে পুঁজিবাদী শোষণ এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের হাত থেকে রক্ষা করা প্রয়োজন, হুম, মানে রক্ষা করার জন্য হুম, যা প্রয়োজন তা হলো গণতান্ত্রিক জবাবদিহিতা হুম, এবং সমাজ সচেতনতা হুম, আর বিজ্ঞান মনস্কতার বিকাশ। হুম, আপনার নিশ্চিত রূপে মনে আছে হুম, ভারতবর্ষে 1984 সাল ভোপাল গ্যাস ট্র্যাজেডি। হ্যাঁ, ভোপাল গ্যাসটা। ভোপালে আমরা কি দেখেছি? ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে মিথাইল আইসোসায়ানেট নামে একটা গ্যাস হ্যাঁ,
ছড়িয়ে পড়ে, বহু মানুষ। হাজার হাজার মানুষ মারা যায়, দীর্ঘস্থায়ী শারীরিক ক্ষতি নিয়ে মানুষ বেঁচেছিল। এই ঘটনার পেছনে বিজ্ঞান এবং রাজনীতির আন্তঃসম্পর্ক স্পষ্ট। এই কারখানায় কি হতো, কীটনাশক তৈরি হতো, ওই যখন আমি বললাম যে ওই গম আসছে, তো এই ধরনের প্রযুক্তি কিন্তু ছিল পুরো বিজ্ঞান ভিত্তিক, এবং যা কৃষি উৎপাদন বাড়ানোর জন্যই চালু হয়েছিল। কিন্তু এই প্রযুক্তি ব্যবহারের সঠিক নিরাপত্তা এবং এর জবাবদিহিতার বিরাট অভাব ছিল। এটা মূলত কারখানার পরিচালন ব্যয় কমাতে, যেটা সম্পূর্ণরূপে পুঁজিবাদী স্বার্থে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাগুলো উপেক্ষা করা হয়েছিল। এটি ভারতে, মানে এই ঘটনাটা ভারতে বিজ্ঞান এবং রাজনীতির আর পুঁজিবাদের যে একটা দুষ্ট চক্র সেটা কাজ করে, তার একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি। তা বিজ্ঞান কিভাবে প্রতিষ্ঠিত কাঠামোর বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হয়ে উঠতে পারে? এখন বিজ্ঞান প্রতিষ্ঠিত কাঠামোর বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হয়ে উঠতে পারে দুটো জিনিসের উপরে। এক হচ্ছে সত্য অনুসন্ধান, আর দুই হচ্ছে যে পরিবর্তনের ক্ষমতা। আচ্ছা, মানে মানুষের যে পরিবর্তনের ক্ষমতা, তাকে গুরুত্ব দেওয়া। এইগুলো হবে মূলত যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে। এটা কুসংস্কার ও ভ্রান্ত তত্ত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে শোষণের বিরোধিতা করবে। প্রযুক্তি এবং জ্ঞান জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের ক্ষমতায়িত করতে পারে। কিন্তু অন্যদিকে বিজ্ঞান সামাজিক আন্দোলনের ভিত্তি হতে পারে, যেমন পরিবেশ রক্ষা, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, শাসক শ্রেণীর প্রচারণার বিপরীতে তথ্য প্রকাশ করা, ফেক নিউজ ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। প্রকৃত বিজ্ঞানীরা প্রতিষ্ঠান বিরোধী ভূমিকা পালন করে সমাজে বিপ্লবী পরিবর্তন তারাই আনতে পারেন যারা কিনা প্রতিষ্ঠান বিরোধী ভূমিকা পালন করেন। ফলিত বিজ্ঞান জনকল্যাণমূলক উদ্দেশ্যে ব্যবহৃত হলে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন সম্ভব। অর্থাৎ বিজ্ঞান সমাজের জন্য কাজ করে মানুষকে শোষণ মুক্তি এবং প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমাদের প্রয়োজন হলো দেশের দরিদ্র মানুষের জীবন জীবিকার সম্পর্কিত সমস্যাগুলোর সমাধানের জন্য রাজনৈতিক ক্ষেত্রে চিন্তায় ও উদ্দেশ্যের ঐক্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দেশে, বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি যে বিজ্ঞান জগতের লোকের বাইরের লোকেরাই, মানে বিজ্ঞান জগতের বাইরের লোকেরাই কিন্তু আমাদের বিজ্ঞান নীতি নির্বাচন করছে, যা জনগণের প্রকৃত ইচ্ছাকে প্রতিফলন করছে না। পৃথিবীতে এই সময় অধিকাংশ দেশেই প্রকৃত অর্থে গণতন্ত্রই নেই। গণতন্ত্রের নামে আমি বলি আমরা, সেটা আদৌ নেই। যেটা আছে তা হলো বুর্জুয়া গণতান্ত্রিক স্টেট স্পন্সর্ড পুঁজিবাদ। তাই আমাদের এই বিজ্ঞান পুঁজির সঙ্গে পুঁজির সম্বন্ধটা কোথায় এবং কিভাবে কাজ করে সেটা বোঝা খুব জরুরি। মার্কস তার পুঁজি গ্রন্থে বিশেষ দিকটি কিন্তু দেখিয়ে গেছেন। তিনি বলেছেন, একবার যদি কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হয়ে যায়, যেমন ধরুন বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে চুম্বক তৈরি, তারপরে সেই আবিষ্কারের জন্য অতিরিক্ত কোনো খরচা আর কাউকেই দিতে হচ্ছে না। বিজ্ঞানের জন্য 1 পয়সা খরচ না করেও আবিষ্কারগুলি একবার তৈরি হয়ে গেলে পুঁজিবাদীরা দিনের পর দিন, বছরের পর বছর তা থেকে তারা মুনাফা অর্জন করেই যায়। এটা ঠিক। এখন প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞান যদি জনগণের হাতিয়ার হয়, তবে কিভাবে বিজ্ঞানীদের শাসক শ্রেণীর চাপ থেকে মুক্ত রাখা সম্ভব? এখন বিজ্ঞানীদের শাসক শ্রেণীর চাপ থেকে মুক্ত রাখা খুব জটিল বিষয় এবং আবার গুরুত্বপূর্ণ বিষয়। এটা সফলভাবে করতে গেলে কয়েকটা পথ হয়তো অবলম্বন করা যেতে পারে, আমার যেটা মনে হয়, আর আমার ভুলও মনে হতে পারে। যেটা প্রথমত, গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনতা নিশ্চিত করে অর্থায়নের বিকল্প উৎস, যেমন ধরুন গণ অর্থায়ন, এগুলো খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, বিজ্ঞানী এবং গবেষকদের মধ্যে নৈতিক দায়িত্ববোধ তৈরি করতে হবে, যাতে তারা শাসক শ্রেণীর অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেন। এছাড়া ফলিত বিজ্ঞানকে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য বিজ্ঞানীদের উৎসাহিত করতে হবে এবং জনগণের মধ্যে বিজ্ঞান মনস্কতা ছড়িয়ে দিতে হবে। তৃতীয়ত, বিকল্প অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা, যেমন ধরুন সমাজতান্ত্রিক বিজ্ঞান চর্চা এবং শাসক শ্রেণীর অতিরিক্ত হস্তক্ষেপ ঠেকাতে কার্যকর আইন প্রণয়ন করাও যেতে পারে। সর্বোপরি বিজ্ঞানীদের সক্রিয় হতে হবে,
অর্থাৎ তারা হুম, হুম, সমাজে তাদের একটা বিরাট ভূমিকা রাখতে হবে, সমাজ বিচ্ছিন্ন হয়ে থাকলে হবে না, যেখানে তারা শোষণ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে। হুম, হুম, এই কৌশলগুলো প্রয়োগ করে বিজ্ঞান ও জনগণের মধ্যে গভীর সম্পর্ক তৈরি করা সম্ভব, হুম। যা বৃহত্তর সামাজিক আন্দোলন এবং প্রগতির পথে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে বলে আমার মনে হয়। যাই হোক, আজকে আমরা শুনলাম বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে শিক্ষা ব্যবস্থা একটা মূল স্তম্ভ। শিক্ষার মাধ্যমে ব্যক্তির মধ্যে যুক্তি, বিশ্লেষণী ক্ষমতা এবং সত্য অনুসন্ধানের মানসিকতা গড়ে ওঠে। বিজ্ঞান মনস্কতা মানে কেবল শুধু বিজ্ঞান চর্চা করা নয়, এটা একটা জীবন দৃষ্টি যা মানুষের চিন্তা, আচরণ এবং সমাজের প্রতি দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সম্ভব। যুক্তিভিত্তিক চিন্তার বিকাশ, প্রাথমিক স্তরে বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান ও মানবিকতার সমন্বয়, কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে শিক্ষা, শিক্ষকদের ভূমিকা, প্রযুক্তির ব্যবহার, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি তৈরি এবং স্থানীয় সমস্যার প্রতি গুরুত্ব দেওয়া, এসবই মানুষকে বিজ্ঞান মনস্ক হতে সাহায্য করে। এভাবে বিজ্ঞানকে সমাজের প্রয়োজনে ব্যবহার করে এক বৃহত্তর এবং প্রগতিশীল সমাজ গড়ে তোলার পথ তৈরি করা সম্ভব। বিজ্ঞান মনস্কতার প্রয়োজন, সেই বিজ্ঞান মনস্ক মানসিকতাই হলো মানুষের গান। সেই গান যতদিন থাকবে মানুষ রাস্তা খুঁজে পাবে। আমরা আজকে এখানেই আলোচনা শেষ করছি। নমস্কার।